প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন ইতিহাসবিদ, আমাদের অনেক প্রিয় মানুষ, ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আমি চাই সবাই ভালো থাকুক এদেশে। হ্যাঁ, সেটাই তো আসলে কাম্য। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে আমি, তারপর আলোচনায় যেতে চাই। প্রথম আলো, আয়নাঘরের প্রমাণ পেল কমিশন, 400 অভিযোগ, দ্রব্যমূল্য কমাতে নজর কম, আওয়ামী লীগ ভোটে এলে আপত্তি নেই, তবে গণহত্যার বিচার হতে হবে, বিশেষ সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দৈনিক যুগান্তর, ঘুষের খবরে তোলপাড়, আয়নাঘরের প্রমাণ মিলেছে, জমা 400 অভিযোগ, শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা ঘেরাও। দৈনিক সমকাল, আয়নাঘরে সাজবদল নষ্ট গুমের আলামত, শ্রমবাজার বিনিয়োগ রাজনৈতিক ইস্যু গুরুত্ব পাবে বৈঠকে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আজ ঢাকায় আসছেন, গরিব মন্ত্রী হাসানের বল্গাহীন ধনসম্পদ। কালের কণ্ঠ, ব্যবসা বাণিজ্য উদ্বেগ, আস্থার সংকট, বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংলাপ কাল। দৈনিক ইত্তেফাক, আয়নাঘরের সন্ধান পেয়েছে গুম কমিশন, জাল সনদে চাকরিতে সহস্রাধিক শিক্ষক, রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের আলোচনা শুরু কাল, প্রথম বিএনপি। বাংলাদেশ প্রতিদিন, দেশে ঋণ খেলাপের জনক সালমান, মাসুদের বাড়ি 11 দেশে, পাল্টাপাল্টি ভয়ঙ্কর প্রস্তুতি, খামেনিকে হত্যায় ইসরায়েলি ছক, ইরানের হুঁশিয়ারি, লেবাননে চলছে লড়াই। আমাদের সময়, স্বর্ণ চোরাচালানের সিন্ডিকেট বিমানের বিএফসিসিতে 22 সেলের আয়নাঘর দেখল তদন্ত কমিশন, রাষ্ট্রপতির অপসারণ চাইলেন সমন্বয়ক হাসনাত। মানব জমিন, রাজধানীতে 3 স্পটে 4 দিনে 5235 প্রাণঘাতী গুলি, ভারত ছাড়ছেন শেখ হাসিনা, টাইম ম্যাগাজিনের প্রভাবশালীর তালিকায় নাহিদ। যায় দিন, আয়নাঘর নামের বন্দিশালার সন্ধান, 1 দশক পর বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের জয়, ডিমের দাম নতুন রেকর্ড, ডজন 180 টাকা। খবরের কাগজের শিরোনাম, বাজার সিন্ডিকেটে অসহায় ক্রেতা, আমলারা কেন বিপদে, আয়নাঘর ছিল। দৈনিক বাংলা, আয়নাঘরের প্রমাণ পেয়েছে গুম অনুসন্ধান কমিশন, জাতিসংঘে ডক্টর ইউনূসের সফল সফর নিয়ে চিন্তায় নয়াদিল্লি। কালবেলা, সামিট সিন্ডিকেটের কবজায় ইন্টারনেট, ঘুষ লেনদেনের অভিযোগ, তদন্ত করবেন 3 উপদেষ্টা। সময়ের আলো, সন্দেহের তালিকায় 1000 প্রকল্প, দেশ রূপান্তর, বাজারের আগুন নিভবে কবে, কলকাতায় শতাধিক আওয়ামী লীগ নেতা। দৈনিক জনকণ্ঠ, ভোজ্য তেল ও চিনির আমদানি শুল্ক প্রত্যাহার হচ্ছে, স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা বাংলাদেশের, টাইম ম্যাগাজিনের 100 প্রভাবশালী তালিকায় উপদেষ্টা নাহিদ। নানা ধরনের সংবাদ, মানে দ্রব্যমূল্য থেকে শুরু করে আমাদের আয়নাঘর, সবকিছু মিলিয়ে আমরা একটু প্রথমে যদি আয়নাঘরের প্রসঙ্গে আসি, একজন নাগরিক হিসেবে আমার প্রত্যাশাটা এরকমের যে আপনি অন্যায় করেন, আইন শৃঙ্খলা বাহিনী আছে, আইন আছে দেশে, সেখানে আপনি তাকে আইনের মুখোমুখি দাঁড় করাবেন। কিন্তু এই যে মধ্যযুগীয় কায়দায় আয়নাঘরের যে সন্ধান এখন আমরা পাচ্ছি, ছিল, এটা কি আসলে কাঙ্ক্ষিত? ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তরে যাবার আগে অন্তত আমার বক্তব্য নিয়ে, মন্তব্য নিয়ে আমি একটি ছোট্ট কথা বলি। স্কটল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। জি, মেয়েরা প্রথমবারের মতো বিশ্বকাপে জয় পেয়েছে। প্রথমবারের মতো। স্কটল্যান্ড আমারও দেশ, বাংলাদেশ আমার স্থায়ী দেশ। স্কটল্যান্ডে আমি 2.5 বছর পড়াশোনা করেছি, এডিনবরা বিশ্ববিদ্যালয়। সেই স্কটল্যান্ডকে হারালো বাংলাদেশ। স্কটল্যান্ডের মানুষগুলো খুব ভালো, ইংলিশ মানুষের চেয়ে অনেক ভালো আমি মনে করি। তো বাংলাদেশকে অভিনন্দন। আমি তারপরে আয়নাঘর, দেখুন আপনি তো আয়নাঘর নিয়েই কথা বলেছেন। আয়নাঘর আমাদের সময় শুনেছি, আগে শুনেছি, আয়নাঘর আদৌ আছে কি না এ নিয়ে অনেক সময় সংশয় জাগত। কিন্তু এখন তো দেখছি 13 দিনে 400 অভিযোগ এসছে আয়নাঘর সংক্রান্ত। আবার এই অভিমত এসেছে
আয়নাঘরের অনেক আলামত নষ্ট করেছে। এবং টেলিভিশনের পর্দায় আমি দেখলাম আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিটি বাহিনী এই আয়নাঘরের জন্য দায়ী। যেমন আমি আপনাকে স্পষ্ট করে শোনাই, এই যে গুমের অভিযোগে বেশির অভিযোগ এসেছে র্যাব, ডিজিএফআই, ডিবি ও বিটিসির বিরুদ্ধে। পর্যায়ক্রমে সবকটি কার্যালয় পরিদর্শন করা হবে। কেন আয়নাঘর হলো? গণতন্ত্রে কেন আয়নাঘর হলো আমার প্রশ্ন। কারো বিরুদ্ধে যদি অভিযোগ থাকে আইন অনুযায়ী তার বিচার হবে। তাকে গুম করা এবং তাকে অত্যাচারিত করা আয়নাঘরের মতো জায়গায় রেখে, এটা তো বেআইনি, এটা তো গণতন্ত্র সম্মত নয়। কাজেই এই আয়নাঘর গণতন্ত্রের ললাটে একটি বড় প্রশ্নবোধক চিহ্ন রেখেছে বলে আমার মনে হয় আর কি। তা আশা করছি ভবিষ্যতে আয়নাঘর থাকবে না। আয়নাঘর কারা তৈরি করলো, কেন তৈরি করলো, এই প্রশ্নটি আমার আছে। আর সংবিধানের ৭ ধারায় স্পষ্ট বলা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। সরকার নয়, রাজনৈতিক দল নয়, কোনো বাহিনী নয়, জনগণ। যদিও বাস্তবে তার প্রমাণ পাইনি আমি কোনোদিন, তবে সংবিধান মেনে চলা উচিত আমি মনে করি আর কি। এই প্রসঙ্গে একটি কথা বলি, বর্তমান সরকার প্রায় 2 মাস হতে চলল, এখনও তারা ফিউচার টেন্সে কথা বলেন, ভবিষ্যৎ মুখে, কিন্তু এখন তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কথা বলার কথা। কিন্তু যে পরিস্থিতিতে এই সরকার দায়িত্ব গ্রহণ করেছে, মানে সবকিছু বুঝে উঠতেও তো বোধহয় একটু সময় লাগে, সেই জন্যেই আমি মনে করি যে সরকারকে সময় দিতে রাজি আছি, কারণ আমি চাই বৈষম্যহীন একটি রাষ্ট্র। ওই যে সংবিধান, সে যে স্বপ্নের কথাটা বললেন, সেই স্বপ্নের তো বাংলাদেশের 17 কোটি বলি বা 18 কোটি বলি বা 16 কোটি মানুষেরই। কাল 3য় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, এবং বিএনপি এবং জামাতকে দিয়ে শুরু হচ্ছে। বিশেষ করে এই যে সংস্কারের কথা আমাদের বলা হলো, 6টি বিষয়ে সংস্কার, সবকিছু মিলিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা হবে, তারা তাদের প্রস্তাবও হয়তো দেবেন। এটা তো একটা অগ্রগতি, কি বলেন? ধন্যবাদ। সরকারের উদ্যোগ ভালো, স্বাগত জানাচ্ছি। সংস্কৃত হওয়া উচিত, সব কিছুর সংস্কার হওয়া উচিত। কিন্তু একটি প্রশ্ন, রাজনৈতিক দলের সংস্কার কে করবে? আচ্ছা, সরকার তো কোনো উদ্যোগ নেয়নি। কারণ হচ্ছে বিএনপি বলুন, জামাত বলুন, আওয়ামী লীগ বলুন বা জাতীয় পার্টি বলুন, সবার মধ্যে কিন্তু একটি সমস্যা, যে কারণে স্বৈরাচারের জন্ম হয়, সেটি হচ্ছে দল এবং সরকার একাকার। দল এবং সরকার যদি আলাদা না হয়, কোনো সংস্কারের কাজ হবে বলে আমার একটু ধান্দা আছে। মানে পরিস্থিতি যা বলে তা তো বোধহয় সেটা অদূর ভবিষ্যতে আপনি দলের যে সংস্কারের কথা বললেন, দলের সেটাও বোধহয় সময় দাবি করে, সময়ের দাবি আর কি। তো সেই জন্য আমি চাই যে বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছে সংস্কার করার, সেই উদ্যোগ সফল হোক। আরেকটি কথা হচ্ছে, বর্তমান সরকার কিন্তু কোনো সময় এটি অনির্বাচিত সরকার। অনির্বাচিত সরকার কোনো সময় কোনো আইন বাতিল করতে পারে না, আইনও করতে পারে না, তারা সুপারিশ করতে পারে। নির্বাচিত সরকার এসে তা বাস্তবায়ন করেন। যদি যেমন নির্বাচন কমিশন সম্পর্কে ডক্টর শামসুল হুদা একটি প্রস্তাবনা রেখে গেছিলেন, আওয়ামী লীগ কিছুই করেনি তাতে, তো সুপারিশ করে গেছেন, কিন্তু তারা তো সংস্কার করেননি। অনেক ধন্যবাদ। আপনি নিশ্চয়ই প্রথম আলোতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে সাক্ষাৎকারের শিরোনাম, সেটা নিশ্চয়ই আপনি পড়েছেন। আওয়ামী লীগ ভোটে এলে আপত্তি নেই, তবে গণহত্যার বিচার হতে হবে। এটা ঠিক বলেছেন। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সমর্থন জানাচ্ছি। আওয়ামী লীগ কেন, যে কোনো লীগই এদেশের মানুষ, এদেশের আইনের উপর নয়, সুতরাং তাদের গণহত্যার বিচার করতেই হবে। ভোটে আসুক, কারণ রাজনৈতিক দল তো নির্বাচনে আসতেই হবে, তাদেরকে বাদ দিয়ে নির্বাচন করাটা প্রহসনমূলক হবে।
তো কিন্তু আওয়ামী লীগ যা অন্যায় করেছে সে অন্যায়ের বিচার হতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। গত কয়েকদিন ধরে একজন বিশেষ করে জেলা প্রশাসক নিয়োগ নিয়ে যে ঘুষের কেলেঙ্কারি বলবো কি না, খবর বেরিয়েছে, যার বিরুদ্ধে খবর বেরিয়েছে তিনি খুব শক্তভাবে বলার চেষ্টা করছেন আমি এটা করি নাই, কিন্তু তদন্ত কমিটি হয়েছে এবং 3 জন উপদেষ্টা তদন্ত করবেন। এখানে যেটা বলা হচ্ছে যে যেমন বদিউর রহমান সাবেক সচিবরা কয়েকজন বলেছেন, বদিউর রহমান বলেছেন যে পছন্দ হয়েছে প্রশাসনে, আবু আলম শহীদ খান বলেছেন যে অন্ধ আনুগত্য নেমেছে ধস, এবং ফিরোজ মিয়া বলেছেন ভাবমূর্তি নষ্ট করেছি আমরাই। সব মিলিয়ে একটা বিশৃঙ্খলা চলমান আমি মনে করি। দেখুন 1476-এ ইংল্যান্ডের সাবেক বিচারপতি স্যার জন ফর্টেস্কু একটি বই লিখেছিলেন, বইটি হাতে লেখা, তখন ছাপাখানা হয়নি, হাতে লেখা। আমি এডিনবরা ইউনিভার্সিটি পাবলিক লাইব্রেরিতে পড়েছি অনেক কষ্টে, কারণ তখনকার দিনে হাতের লেখা, হ্যাঁ, আবার ইংরেজিও ঠিক না, যা কিছুটা পড়েছি। গভর্নেন্স অফ ইংল্যান্ড, তো বাংলাদেশে গভর্নেন্স অফ বাংলাদেশ বলে একটা বই লেখা দরকার আমার মনে হয়, কারণ যেখানে সেখানে যা ইচ্ছা তাই হচ্ছে, এটা হতে পারে না। যার ফলে ডিসি নিয়োগের ক্ষেত্রে যে বিশৃঙ্খলা আপনি লক্ষ্য করছেন, আমরা সবাই লক্ষ্য করছি, এটা এই কারণেই হচ্ছে ধারণা নেই। ধারণা থাকলে হতো যে ডিসি নিয়োগ কেমন মানুষকে করা দরকার। মানে একজন জেলা প্রশাসকের ভাবমূর্তি যখন আমরা একটা দেখি যে উনি জেলার প্রধান এবং তার প্রতি যে সহমর্মিতা, তার প্রতি রেসপেক্ট, তার প্রতি যে আনুগত্য, সবকিছু মিলে তো একটা আদল তৈরি হয় যে না এই লোক ভয়ঙ্কর এবং উনি অন্যায়ের প্রতিবাদ, অন্যায় সহ্য করবেন না। কিন্তু কেউ যদি টাকা দিয়ে, কোটি কোটি টাকা দিয়ে ডিসি পদে আসেন, তা আমার মানে সাধারণ নাগরিক হিসেবে প্রথমে মনে হয় না যে আমি টাকাটা তোলার চেষ্টা করব আগে। অবশ্যই তো সেই জন্যে দেখুন আমরা ছোটবেলায় যে ডিসিকে দেখেছি, ওরে বাবা, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দেখেছি, শুরু হয়ে যেত। আর এখন কি দেখছি? তো সেই জন্য এখন শাসক বেড়েছে, কিন্তু শাসন নেই বাংলাদেশে। এইটা একটা সত্য কথা বলেছেন যে আমরা বাজার দর নিয়ে প্রথমে কথা শুরু করেছিলাম। এক ডজন ডিম এখন 180 টাকা পর্যন্ত উঠে গেছে। বাংলাদেশের সাধারণ মধ্যবিত্ত পরিবারের মধ্যে, আমরা এই যে একেবারে মধ্যবিত্ত পরিবার থেকে আসা মানুষ, আমি একটা ডিম ভাজি আমরা কয়েক ভাই বোন ভাগ করে খেতাম, আমার মা ভাগ করে দিত। তা সেই একটা ডিমের দাম যদি 15 টাকা হয়, তাহলে মধ্যবিত্ত খাবে কি? দেখুন এই অনুষ্ঠানে আসবার আগে চ্যানেল আই এর একজন কুশলী যিনি আমাদের চেহারাটা সুন্দর করবার ব্যবস্থা করেন, মেকআপ দেন, আমি বাংলায় বললাম আর কি, তিনি বলছিলেন যে বাজারে গিয়ে আমি রাগ করে বাড়ি চলে গেছি, কারণ কোনো জিনিসের দাম 80 টাকার নিচে নয়। আলু 80 টাকায় উঠে গেছে, হ্যাঁ, আলু পর্যন্ত 80 টাকা। আচ্ছা, তা খাবেন মানে বাংলাদেশের সাধারণ মানুষের ঘরে আলু আর কিছু না হতো, আলুর ভর্তা আর ডিম ভাজি, বাস। এই এখন কথা হলো আমার মতো মানুষ, আমিও নিম্ন মধ্যবিত্ত, কারণ এখন আমার কোনো চাকরি নাই, তা আমি খাবো কি? বাজার তো করতে পারি না, অনুষ্ঠান শেষে আমাকে বাজার করতে হবে, আমি জানি না কপালে কি আছে। এখন কথা হলো 2 মাস হয়ে গেল বর্তমান সরকার প্রথম আলোতে লিখেছে বাজার দর কমানোতে নজর নেই। হ্যাঁ, দ্রব্যমূল্য কমাতে নজর কম আর কি। এটা কেন হলো? এখন আওয়ামী লীগ তো দুর্নীতিবাজ সরকার ছিল, সিন্ডিকেট সব কিছু করতো, তো সিন্ডিকেটের প্রভাব এখনো দেখি কেন? এই যে ডিমের কথা আপনি বললেন, সেই ডিমের দাম কেন এত হলো? এখন সমস্যা এই যে সরকার সবকিছু বুঝে উঠতে তো সময় লাগে। আপনি বলেছেন, আমি একটু আগে বললাম, হ্যাঁ একটু বুঝে উঠতে, আমিও আপনার সঙ্গে একমত। কিন্তু তার চেয়ে বড় কথা যেটা হয় যে এই দেশের মানুষকে আপনি
খাওয়ার জায়গায় চাল ডাল তেল নুন এটার একটা স্বস্তি দিয়ে যদি আপনি রাখেন, তার চেয়ে আর ভালো মানুষ কোথাও পাবেন না। সবচেয়ে এটাই আসল কথা। দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই দুটো যদি ঠিক থাকে তাহলে দেশের মানুষ সবচেয়ে একদম শান্ত, স্বস্তি আনন্দে থাকবে। তো সেই দুটো জায়গায় যদি আপনি না পারেন, আপনারা কেন আছেন আমার প্রশ্ন। এবং গত পরশুদিন রাতে, মানে এখনই বোধহয় আপনারা কেন আছেন এই প্রশ্ন, কেন এসছেন সেটাও তো এখন আমরা জানি যে কেন প্রশ্ন, কিন্তু একটু তো সময় দেওয়া খুবই জরুরি, কিন্তু তারপরেও বোধহয় নজরদারিটা বেশি বাড়ানো দরকার। নজরদারিটা নেই কেন আমার প্রশ্ন হচ্ছে, দুদিন আগে মাত্র টেলিভিশনে টক শো শুনছিলাম, একজন বিএনপির সাংসদ, সাবেক সাংসদ বলছেন সরকার আছে কি নেই বুঝি না। আচ্ছা, তো তিনি যদি বলেন, আমি কি বলবো, আমি তো কোনো দল বিশ্বাস করি না, মতে বিশ্বাস, নিজস্ব মত আমার আছে, কিন্তু আমি তো ভালো মানুষ হিসাবে বাঁচতে চাই, এই হলো কথা আর কি। তো এখন ব্যাপারটা হয়েছে ঠক বাজতে গাঁও যাওয়ার, যেখানে সেখানে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে, তার বিরুদ্ধে হত্যা মামলা, এই সমস্ত মামলা টিকবে না। কারণ আমাদের অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ, যিনি রিট করেন বলে আমরা বিখ্যাত হয়েছেন, তিনি বলেছেন এই সমস্ত মামলা টিকবে না। অকুস্থলেই যদি ব্যক্তি উপস্থিত না থাকে মামলা টিকে না। তো কেনই মামলা করে, আদালত নির্দেশ দিচ্ছে কেন? আরেকটা কথা হচ্ছে, আমি চাই যে আদালত সত্যিকার অর্থেই স্বাধীন নিরপেক্ষ হোক, কিন্তু কোনো সরকারের আমলে হলো না। কদিন আগে একজন সাবেক বিচারপতির সঙ্গে কথা হচ্ছিল, তিনিও বললেন যে আমরা চেষ্টা করেও পারলাম না। আমি তো অবসর দিলাম, মানে চেষ্টা করেও পারলাম না। আচ্ছা, তো আমি তো অবসর নিলাম। তো আমি চাই ব্যক্তিগতভাবে যে তিনটি বিভাগ, বিচার, নির্বাহী এবং আইন প্রণয়নের বিভাগটি সম্পূর্ণ স্বাধীন থাকছে না। আমরা আশায় আছি স্যার, আসলে তো মানুষ আশায় পাচ্ছে। দেখুন ভাই গিরিশচন্দ্র সেন, তিনি আমার কবি ছিলেন, আমি জানি গিরিশচন্দ্র সেন কোরআনের প্রথম বাংলা অনুবাদ করেন, তো যদিও জামাতটা মানতে চায় না, তো গিরিশচন্দ্র সেনের অনুবাদটি আমার বাসায় আছে, আমি পড়ি, খুব ভালো লাগে। তিনি কবিও, তিনি সুন্দর একটা কবিতা লিখেছিলেন, কবিতাটা ভালো লাগে। সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা, আশা তার একমাত্র ভেলা। আমরা আশার ভেলায় ভাসি। একেবারে শেষের দিকে আপনাকে একটা বিব্রতকর প্রশ্ন করবো কিনা জানি না, তার কারণ আপনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ, আমাদের অনেক প্রিয় মানুষ, আপনার অনুসরণ করি আমরা, কিন্তু যখন আমরা শিরোনাম পড়ি, জাল সনদে চাকরিতে সহস্রাধিক শিক্ষক, আমার বাবা একজন শিক্ষক ছিলেন, আমার নিজেরও লজ্জা হয়। আমি অবশিষ্ট শিক্ষক। আচ্ছা, বিশিষ্ট না, অবশিষ্ট। তবে শিক্ষকের পেশা, এটাকে পেশা নেশা, কিন্তু পেশা নয়, আমি সেইভাবেই দেখি। এবং আমি একটি চাকরি করতাম, 6.5 বছর সেই চাকরিতে ছিলাম, তারপর এখন আবার খুব দ্রুত গতিতে ক্লাস নিচ্ছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় খণ্ডকালীন ইতিহাস বিভাগে। তো ক্লাস নেওয়ার জন্য আঁকুপাকু করেছি যে তাড়াতাড়ি আমার অনুমতিটা দেওয়া হয় না কেন, আমি ক্লাস নিতে চাচ্ছি। এবং আমি অনেক ক্লাসে কিন্তু কোনো বেতন পাবো না, মাত্র 15,000 টাকা পাবো না, তাতে কোনো যায় আসে না। ক্লাস নিয়েছি, আমি নিতে পারছি, এই বড় কথা। তো সেখানে জাল সনদ আমার কাছে খুব কষ্ট লাগলো আর কি, খুবই কষ্ট লাগলো। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমি সত্যি সরি, আমি দুঃখিত যে আপনাকে বিব্রত করার জন্য প্রশ্নটা করিনি। আমি নিজেই কষ্ট পেলাম। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা শুনলেন। বাজার দর, বাংলাদেশের মানুষের আনন্দের জায়গাটা হলো একটু স্বস্তি, একটু বাজার দরটা কম, বাজারে যে জন্য একটু আমরা কষ্ট না পাই, সেই জায়গাগুলো এই পরিবেশগুলো তৈরি করা খুবই জরুরি। এবং আমাদের বাংলাদেশের মেয়েদের কথা আমরা উল্লেখ করলাম, বিশ্বকাপে এই প্রথম জয় পেল তারা। আশা করি
তারা আরও এগিয়ে যাবে, কারণ ক্রিকেট হাসলেই বাংলাদেশ হাসে। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।